ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি25 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। দেশ এখন স্থিতিশীল, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আজ সোমবার কক্সবাজারে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পুনরায় তার সরকারের এই অবস্থান স্পষ্ট করলেও সংস্কারবিহীন নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংস্কারটাই তাদের প্রধান এজেন্ডা জানিয়ে এনসিপির এই নেতা আরও বলেছেন, সংস্কারের পরেই তাদের দল নির্বাচন নিয়ে ভাববে। আর এই দাবি পূরণ না হলে জনগণ ত্রয়োদশ নির্বাচন প্রত্যাখ্যান করবে বলে তিনি মনে করেন। সম্প্রতি প্রকাশিত বিআইজিডি ও ভয়েস ফর রিফর্মের গবেষণা জরিপ বলছে, দেশের 51% মানুষ সম্পূর্ণ সংস্কার শেষে নির্বাচন হওয়া উচিত বলে মনে করছে। অন্যদিকে 17% মনে করছে কিছু জরুরি সংস্কারের পর নির্বাচন হতে পারে। এদিকে নির্বাচনের আগে সংস্কার ইস্যুতে হঠাৎ এনসিপি ও জামায়াতের কঠোর অবস্থানকে ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন নিয়ে যারা বিভিন্ন শর্ত দিচ্ছেন, এটা না হলে হবে না, ওটা না হলে হবে না, এগুলো ভুলে যান। নির্বাচন নিয়ে আর টাল বাহানা চলবে না। তবে কি শর্তের বেড়া জালে বন্দী হতে যাচ্ছে নির্বাচন? এই আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপি তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া এবং আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব এস.এম. সাইফ মুস্তাফিজ। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে রাজকাহনে। এস.এম. সাইফ মুস্তাফিজ, দেশ এখন স্থিতিশীল, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন এই কথা বলেছেন, তার মানে তিনি মনে করছেন হয়তো সম্পূর্ণ পরিবেশ পরিস্থিতি সব মিলিয়ে আমাদের নির্বাচনের যে প্রস্তুতি নেওয়া উচিত, সেটির জন্য আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য যথেষ্ট প্রস্তুতি আমাদের আছে। কিন্তু এনসিপিও আজকে তাদের অবস্থান একেবারে সুস্পষ্ট করেছে, তারা সংস্কারবিহীন নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে। এই সংস্কার ঠিক কতখানি হলে আপনারা নির্বাচনে যাবেন? প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আমার যারা সমালোচক আছেন এবং যারা দেখছেন তাদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রথমে আসলে আমি একটা বিষয় আমি একটু অ্যাড্রেস করতে চাই। সেটা হচ্ছে জাতীয় পার্টির একজন সমালোচক আমাদের সাথে আছেন। সেটা আসলে আমরা গণ অভ্যুত্থানের পরে জাতীয় পার্টিকে আমরা আসলে আমাদের ফোরামে বা আমরা কোথাও আসলে চাই না আর কি যে তারা আমাদের সাথে থাকুক। কারণ ফ্যাসিবাদ আমলের সময়ে এই মানুষগুলা শেখ হাসিনাকে কিন্তু একরকম করে রেখেছে। এই ফ্যাসিবাদের সময় আমরা দেখেছি আসলে কিভাবে আমাদের ভোটাধিকার হরণ করা হয়েছে। যে ভোটের জন্য আজকে বিএনপি আন্দোলন করছে বা বলছে যে আমাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, এখন তারাই কি তাদেরকে বৈধতা দিতে যাচ্ছে কিনা সেটাও একটা কোশ্চেনের ব্যাপার। কারণ আমরা যদি বারবার যেটা বলি যে 90-এর 3 দলের যে 3 জোটের যে রূপরেখা, সেখানে আমরা দেখেছি সেই রাজনৈতিক যে দলগুলোর যেই অভ্যুত্থানটি হয়েছিল সেটা কিন্তু ফ্যাসিস্ট স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে। এবং আমরা যে বারবার বলছি যে রাজনৈতিক দলগুলো থেকে আমরা বারবার প্রতারিত হই এবং তরুণরা কেন রাজনীতিতে এসছি তার একটি ভালো এক্সাম্পল এটা হইতে পারে। কারণ যেই স্বৈরাচারের বিরুদ্ধে ওনারা মাঠে আন্দোলন করলেন, তাকেই কিন্তু আবার তারা এরশাদকে প্রাসঙ্গিক করে ফেলা হলো রাজনীতিতে। সেই জাতীয় পার্টিকে নিয়েই বিভিন্নভাবে দল গঠন করা হতো, সরকারে যখন যাওয়া হতো তাদেরকে একটা এক্সফ্যাক্টর হিসেবে ধরা হতো। এবং আমরা দেখেছি যে 17 বছর ধরে এই এরশাদের যে দল জাতীয় পার্টি, পরবর্তীতে তার ভাই জি.এম. কাদের এবং তাদের দলের যারা নেতাকর্মীরা আছেন, তারা হাসিনার বৈধতা উৎপাদনে অন্যতম বড় একটা ভূমিকা পালন করেছে। যেখানে বিরোধী দল ছিল না, তারা বিরোধী দলের দামি বিরোধী দলের একটা ভূমিকা পালন করেছে। তো সেই মানুষগুলোকে নিয়ে যখন আবার আমাদের এক টেবিলে বসতে হয়, সেটাকে আমি আসলে মনে করি না যেটা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূর্ণ হচ্ছে। তো আপনারা আসলে গেস্ট কাকে আনবেন এটা তো সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি মনে করি যে এই ব্যাপারটাই আসলে একটু আমাদের খেয়াল রাখা উচিত। সবাইকে ফ্যাসিস্ট ট্যাগিং করা থেকেও তো আমাদের বিরত থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই বিরত থাকতে হবে। কিন্তু আপনি একটু এটা এগ্রি করেন না যে এই 17 বছর ধরে জাতীয় পার্টির ভূমিকাটা কি ছিল? তারা তো ফ্যাসিস্টকে ওই বৈধতা দিয়েছে, তারা তো ওই বিরোধী দলের জায়গাটা দিয়েছে। আমি শিওর ভাই আপনিও তো এগ্রি করেন। আপনি বলেন, আমি জানতে চাই, মানে বিএনপির কাছ থেকে আমি একটু জানতে চাই যে এই 17 বছরে আপনারা জাতীয় পার্টির ভূমিকাটা কি অ্যাড্রেস করেন কিনা? তারা এই ফ্যাসিস্ট আমলের যারা ছিলেন হাসিনার, তাদের বৈধতা তারা উৎপাদন করেছে বিরোধী দল হিসেবে, যেখানে আপনারা উপস্থিত ছিলেন না, তারা তো সেই ভূমিকাটা পালন করেছে। I do agree with you.
সো দেখেন বিএনপি এগ্রি করছে, আমরাও এগ্রি করছি, তো তাহলে আমরা তো এই উত্তর সবাইকে আমরা ফ্যাসিস্ট রেজাউল ইসলাম ভাইয়ের ট্যাগ কাছে দিচ্ছি নিব। না আপা, আমরা সবাই কিন্তু ট্যাগ দিচ্ছি না। পক্ষে বলছি না কিন্তু। জি, আমি একটু আপনার কাছে জানতে চাই যে এই সংস্কারের কথা আপনি বলছেন, হতে পারে এই জাতীয় পার্টির যে ইস্যুটি আপনি এতক্ষণ আলোচনা করলেন সেটিও আপনাদের এই সংস্কারের অন্তর্ভুক্ত, কিন্তু ঠিক কতদূর সংস্কার হওয়ার পর আপনারা মনে করেন যে আপনারা নির্বাচনে যেতে পারবেন এবং সেই তখন নির্বাচনটা হওয়া সম্ভব হবে কিনা? জি, আমি বলছি আমরা 14 দল সহ জাতীয় পার্টি তাদের নিবন্ধন বাতিল সহ তাদের রাজনৈতিক কার্যক্রম আসলে পরিচালিত হতে পারে না বাংলাদেশে, সে ব্যাপারেও আমরা একমত। এবং এটি আসলে নতুন বাংলাদেশের জন্য মানে আমি অ্যাটলিস্ট এখনো প্রতিবাদ জানিয়ে যাচ্ছে যে ওনাদের সাথে আমরা কোথাও বসতে চাই না আর কি। আর আপনি যেটা বলছেন যে সংস্কারের বিষয়টি, সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার যে আসছেন আমাদের 5 তারিখের পরে, পাবলিকের এত স্যাক্রিফাইসের পরে, যে গণঅভ্যুত্থানের পরে যে ম্যান্ডেট নিয়ে আসলো, সেটা কিন্তু সে ফুলফিল না করে পুরোপুরি একটা ইলেকশনের রোডম্যাপ দিয়ে দিচ্ছেন। এবং তার রিসেন্ট যে কথাবার্তাগুলো, স্পেশালি সে লন্ডন থেকে ফেরার পরে তারেক সাহেবের সাথে আলাদা একটা বৈঠক করার পর থেকে আমরা দেখতে পেয়েছি তার স্টেটমেন্টগুলো শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক। সেখানে সংস্কার বা বিচারের এই প্রসঙ্গগুলো আসছে না, বরঞ্চ সেটা ঠেলে দেওয়া হচ্ছে যে পরবর্তীতে নির্বাচিত সরকারের দিকে, যেটা খুবই অপ্রত্যাশিত আমাদের জন্য। আমরা জানি না কোন অদৃশ্য বলয়, কোন শক্তির জন্য তাদের মুখ থেকে এখন এরকম কথা আসছে। আমরা বারবার বলছি যে মৌলিক সংস্কারের যে জায়গাগুলো সেগুলো নিশ্চিত করতে হবে, শেখ হাসিনার যে বিচারের জায়গাটা এবং আওয়ামী লীগের যে বিচারের জায়গাগুলো এবং তাদের যারা দোসররা যারা আছেন তাদের যে বিচারের জায়গা, সেটা আসলে দৃশ্যমান একটা রোডম্যাপ দিতে হবে। তো সেই জায়গা থেকে আমরা বলছি না, আমরা মনে করি না যে দীর্ঘ সময় লাগার কথা। প্রিসাইজ ভার্সনের আপনারা যদি সংবিধান রচনা করতে চান, সেটার জন্য খুব বেশি সময় লাগবে না। ঐক্যমত্য যে কমিশন গঠন হয়েছে, সেখানে তারা যে মেজর ইস্যুগুলোতে একমত হয়েছে, 19টি মেজর বিষয় এবং আরও সাথে প্রাসঙ্গিক যে বিষয়গুলোতে একমত হয়েছে, সেগুলোর আলোকে একটি সংবিধান রচনা করতে খুব বেশি সময় লাগবে না। যেটাতে যারা বোদ্ধারা আছেন তাদের থেকে আমরা মতামত নিয়েছি এবং তাদের থেকে আমরা শুনেছি, এটাতে খুব বেশি সময়ও লাগবে না। এবং আমরা বারবার বলছি যে একটা গণপরিষদ নির্বাচন, এই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সেই বডিটা আসলে এই নতুন সংবিধান রচনা করবে, যেখানে এই সবগুলো ব্যাপার আসলে ফাংশনাল হবে। এবং আমরা মনে করি যে নতুন বাংলাদেশের জন্য সেটা সব থেকে বেশি করে প্রয়োজন, কারণ আবার যদি আমরা জাস্ট আগামীকালকে ইলেকশন দিয়ে দিই, তাহলে একটা ক্ষমতার হাত বদল হবে। আমাদের পুরানো সেই সব রকম সিস্টেমেটিক যে টুলগুলো আছে, সেগুলো ব্যবহার করে আমরা আবার নতুন করে ফিরিয়ে আনতে পারবো। জি, রেজাউল ইসলাম ভূঁইয়া, নানান রকমের সংস্কারের দাবি আসলে আসছে নির্বাচনকে ঘিরে, এবং নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয়, সেটিকে ঘিরে নানান রকমের শর্তও জুড়ে দেওয়া হচ্ছে। এত শর্তের বেড়াজালের মধ্যে আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না, কি মনে করছেন আপনারা? ধন্যবাদ আপনাকে, দুই বিজ্ঞ সহ যারা দেখছেন তাদেরকে। যেহেতু প্রসঙ্গত প্রথমতই আমাদের দল নিয়ে কথা হয়েছে, আমি সেখানে একটু কথা বলতে চাই, তারপর আপনার প্রশ্নে আসছি। প্রথমত হলো জাতীয় পার্টি এই জুলাইয়ের আন্দোলনের কিন্তু অংশীদার ছিল, এবং আমরা এই টকশোতে বসে আমি যখন সবাই স্থাপনার কথা বলতো, আপনি রিয়ন করে দেখেন, তখন আমরা এই লাশের কথা বলেছি, আহতের কথা বলেছি এবং পক্ষে কথা বলেছি। আমরা বিরোধী দলে ছিলাম, তারপরও দলগতভাবে আমরা এই আন্দোলনের সমর্থন করছি। রংপুরে যখন আবু সাইদ মারা গেল, তারপরে আমরা দলীয় ব্যানারে তার মৃত্যুর প্রতিবাদ জানিয়েছি। সেখানে আমাদের 2 জন শহীদ হয়েছে, আমাদের 4 জন কর্মী জেল খেটেছে। এটা হলো এই প্রেক্ষাপট। 17 বছরের যে কথাটি এসছে, সেখানে আমার ব্যাখ্যা হলো এরকম যে 14 সালে যখন নির্বাচন আসলো, তখন জাতীয় পার্টির মূল স্টিম হুসাইন মোহাম্মদের সাথে নির্বাচনে যায়নি। উনি নির্বাচন থেকে পদত্যাগ করতে বলার পরে আমি সহ 270 জন প্রার্থী পদত্যাগ করেছে, তারপরে একটা অংশ গিয়েছে এবং এরশাদ সাহেবকে সিএমএচে নিয়ে গেছে। কি অবস্থা হয়েছে সমস্ত বাংলাদেশ সেটা দেখেছে। 18 সালে সার্বজনীন বলবো এই কারণে যে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি, মান্নাবাই থেকে ধরে জামাত ইসলামের বর্তমান আমির সহ 25 জন, তারা সবাই এবং আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। বিএনপি সেই নির্বাচনে 4 বছর সংসদও ছিল এবং এই নির্বাচনটা একটা অংশগ্রহণমূলক নির্বাচন বলা যায়। 24 সালে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি, 7 মাস মেয়াদ ছিল। এখন নির্বাচনে অংশগ্রহণ করে তাদের নির্বাচনটাকে সবচেয়ে বিতর্কিত নির্বাচন বলা হয়, আমির নির্বাচন বলা হয়। আমরা না গেলে রাশেদ খান মেনন হয়তো অন্য কেউ হয়তো সেটা হইতে পারতো। এখন ব্যাপারটা হচ্ছে নির্বাচনে যাওয়ার কারণে যদি আমাদের উপর সমস্ত দায়ভার গ্রহণ করতে হয়, তাহলে 18 সাল তো আওয়ামী লীগের আন্ডারে নির্বাচন হয়েছে, সেটা তো আওয়ামী লীগের বাইরে নির্বাচন হয় নাই। সেই নির্বাচনটা তো 5 বছর আওয়ামী লীগ করছে, ক্ষমতায় ছিল।
তাহলে বিএনপি অংশগ্রহণ করে অপর যারা ডাক্তার কামালের নেতৃত্বে যুক্ত ফ্রন্ট করে অংশগ্রহণ করলো জামাত ইসলাম সহ, তারা কেন আমার এই দূষণের তকমা পাবে না? জাতীয় পার্টি একা কেন সে তকমা বহন করবে? আমি ধরে নিলাম ওনার বক্তব্য মতে যে আমি 17 বছর টেনেছি, কিন্তু আরেকজন তো 5 বছর টানা সহযোগিতা করেছে এবং তারা ওই সংসদে ভূমিকা রেখেছে সরকারের বিরুদ্ধে। আমরাও ভূমিকা রেখেছি সরকারের বিরুদ্ধে। নির্বাচন করা একটা স্বাধীন দেশের সাংবিধানিক অধিকার, নির্বাচনে না করা এটাও সাংবিধানিক অধিকার। নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান, সে নির্বাচন যখন আহ্বান করেছে আমি দল হিসেবে অংশগ্রহণ করতেও পারি, নাও করতে পারি। সেই ক্ষেত্রে নির্বাচন করার জন্য আমাকে যেই তকমা দেওয়া হচ্ছে আমি মনে করি এইটা হলো না, আমাকে বলতে হবে যেহেতু আমাকে দিয়ে শুরু করা হয়েছে। আমি মনে করি এটা হলো একটু আমারটা শেষ না, আপনি বলেন। আমি মনে করি যে এটা বাক স্বাধীনতাকে গলা চেপে একপক্ষীয় করার একটা আপনি যে বিএনপির কথা বলছেন, আপনি প্রসঙ্গ আনতে পারেন ডাকসু ইলেকশন, তারপরে বিএনপির ইলেকশন। এরা তো সবসময় চেষ্টা করেছে এই মানুষগুলোর বিরুদ্ধে ফাইট করার। তারা মাঠে ঘাটে সেখানে লড়াই করেছে, লড়াই সংগ্রাম করেছে। 24 ইলেকশনে এবং উনারা লড়াই সংগ্রাম করেছেন, উনারা লড়াই সংগ্রাম করেছেন, কিন্তু আপনারা তো তাদের বৈধতা উৎপাদন করেছেন। আমি এটার সাথে আপনার বক্তব্যের সাথে একমত না। আমরাও এই লড়াই সংগ্রামে ছিলাম, এই আন্দোলনের মধ্যে আমরাও ছিলাম, আমাদেরও 2 জন শহীদ হয়েছে এবং সেইটাকে হ্যাঁ সংসদের প্রসিডিউর দেখেন, আমরা তাদের পক্ষে কতটুকু বলছি, বিপক্ষে কতটুকু বলছি। সংসদ নির্বাচনে অংশগ্রহণ করলে হবে এটা ঠিক না। আর এখন একটা কালচার শুরু হয়েছে, এটা হলো যে আপনার বাইরের যে মতামত, আপনার বক্তব্য, আপনার বিপক্ষের যে বক্তব্য, এটা বলার মানে হলো আপনি একটা দোষর একটা ট্যাগ লাগাই দিবেন। যেরকম ভাবে করা হয়েছে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে, এরকম একটা ট্যাগ আওয়ামী লীগের সময় ছিল যে কেউ কথা বললেই পাকিস্তানের দোষর, পাকিস্তানের শাবক, এরকম ছিল। এখনো এরকম একটা স্ট্রাকচার দাঁড়াচ্ছে যে কোনো কারণে যদি কেউ মুক্তিযুদ্ধ অথবা সংবিধানের পক্ষে কথা বলে তাহলে তাকে দোষর বানায় দেয়, যেটা ফজলুর রহমানের বাসার মধ্যে আমরা দেখলাম। আজিজুল বারী হেলাল, লন্ডন থেকে যেতেই পারলাম না, আসবো আপনার কাছে। লন্ডন থেকে ফেরার পর থেকে শুধু নির্বাচন কেন্দ্রিক আলোচনা করছেন প্রধান উপদেষ্টা। এই অভিযোগ কিন্তু দীর্ঘদিনের এবং এই অভিযোগ শুধু এনসিপি নয়, অভিযোগ জামাত ইসলামীও করেছে। লন্ডনে কি তাহলে বাংলাদেশের নির্বাচনের যে দিনক্ষণ সেগুলো নির্ধারণ হলো? এখন প্রথমে বলো নির্বাচনটা কি বৈধ না অবৈধ? লন্ডনে কি কোনো অবৈধ জিনিস নিয়ে আলোচনা হচ্ছে না? বাংলাদেশের বৈধতা, গণতন্ত্র, আমাদের সার্বভৌমত্ব এবং 24-এর গণ অভ্যুত্থানের চেতনা, 24-এর গণ অভ্যুত্থানের তাৎপর্য, এগুলো তো খুবই গুরুত্বপূর্ণ জিনিস, তাই না? আমরা 8ই আগস্টের সরকার গঠনের পর, তার আগেই আমরা কিন্তু নির্বাচনের কথা বলেছিলাম। আমরা এখনও নির্বাচনের প্রশ্নে আপোষহীন। আমরা একটা দিনও নির্বাচনের ব্যাপারে আমাদের ভয়েস রেস বন্ধ রাখিনি, কারণ আমরা 4বার ক্ষমতায় এসেছি। দীর্ঘ 50 বছরের উপরের একটি রাজনৈতিক দল। আমাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থেকে আমরা বুঝেছি যে আপনি যদি একটি জনগণের সরকার প্রতিষ্ঠা না করেন, আপনি যদি একটা এরকম একটা ইন্টারিম গভর্নমেন্ট, যে এটা উইক গভর্নমেন্টকে যদি আপনি রেখে দেন, তাহলে 24-এর পরাজিত শক্তি এবং দেশি বিদেশে যারা শকুনের দৃষ্টিতে বাংলাদেশকে দেখছে, তারা যে এখানে আপনার ষড়যন্ত্র করার সুযোগ পেয়ে একটি পুতুল সরকার বসাবে, লাইক লেন্দুব দর্জি, আফগানিস্তানের হামিদ কারজাই বা ইরাকের আব্দুল ঘানি মার্কা সরকার বসিয়ে, অথবা আমরা মিশরের বিপ্লব দেখেছি, মিশরের সেই আরব স্প্রিংয়ের পরে যারা অভ্যুত্থান যে বিপ্লব করলো তারা কিন্তু হারিয়ে গেল। আমি বলি এইভাবে প্রশ্ন করলে আপা দর্শক আমাকে ভুল বুঝবে, বুঝছেন? আপনি তিউনিশিয়াও দেখেছেন। সুতরাং সংস্কার, বিচার, এগুলোকে কেউ অস্বীকার করছে? যা বিএনপি কি বলছে সংস্কার করবে না? বিএনপির আগে কি মুস্তাফিজদের দল সংস্কারের কথা বলেছে? আমরা বলেছি, আমরা সেই আদিকাল থেকে বলে আসছি, স্টিল নাও বলছি। এবং সংস্কার, আপনি তো প্রসঙ্গ আমরা চেঞ্জ করে দিলেন। সংস্কার, বিচার, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, সো ইট ক্যান বি হেল্ড সিমালটেনিয়াসলি। এটাই তো, নাকি ওই যে 51% লিখছে না যে কি সংস্কার শেষ হবে? আমি আপনার কাছে বলতে চাই, সব সংস্কার শেষ কি কিয়ামতের আগ পর্যন্ত হবে, বা কিয়ামত হয়ে গেলেই হবে? আপনি লজিক্যালি বলেন। অতএব এইগুলো হলো আপনার এই জরিপ নেওয়ার কথা বলছি না। সুতরাং
আপনার এমন একটা ক্লিশে হয়ে গেছে, আমি দেখলাম সংস্কার বিচার ছাড়া নির্বাচন হবে না। এটা শুনতে শুনতে যেমন আমাদের নির্বাচন শুনতে ওনাদের খারাপ লাগে, কিন্তু আমরা কন্টিনিউ জারি রেখেছি, কারণ নির্বাচন হওয়া মানে সংস্কার বন্ধ হওয়া না, পলিটিক্যাল ম্যাচুরিটিতে দেখতে হবে। নির্বাচন হওয়া মানে বিচার বন্ধ হওয়া না, বুঝছেন? বরঞ্চ সংস্কার এবং বিচার যদি নির্বাচনের পরে কন্টিনিউ না থাকে, তাহলে যেই সরকারটি গঠন হবে তার কি দুরবস্থা হবে আপনি বলেন? তার কি দুরবস্থা হবে? সে তার হাসিনার চেয়ে বাজে অবস্থা হবে। আমরা নির্বাচন এবং সংস্কার এবং বিচার করব মিন করি বিধায় কিন্তু আমরা সবার আগে 31 দফা সংস্কার সবার কাছ থেকে নিয়েই আমরা দিয়েছি। এবং এই ঐক্যমত কমিশনের সাথে আমাদের বিতর্কগুলো দেখেন আর অন্য অন্য দলের বিতর্কগুলো দেখেন। আমরা যে জিনিসটা করব রাষ্ট্রের প্রয়োজনে দরকার, সেইটা আমরা বারবার এমফাসিস তর্ক বিতর্ক চালিয়ে যাচ্ছি। আমরা দেখেন, আমরা প্রধানমন্ত্রীর মেয়াদ লিমিটেশন করার জন্য পৃথিবীর কোনো দেশে না থাকলেও আমরা দেশ, জাতি, জনগণের স্বার্থে আমরা এটা করেছি। এখন বলছি এনসিপি নেতা বলেছেন যে সংস্কার এবং গণহত্যার বিচারের নিশ্চয়তা দিয়ে যদি ডিসেম্বরেও নির্বাচন হয় সেটিতেও আমাদের আপত্তি নেই। নিশ্চয়তা দেবে মানে কি? নিশ্চয়তা সবাই দিচ্ছে। আপনি বলতেছেন যে আমি বললাম যে আপা আমি আপনার এখানে কালকে টেলিভিশন টক শোতে আসবো, কালকে না হওয়ার আগে আপনি বলছেন আপনি নিশ্চয়তা, আমি কীভাবে নিশ্চয়? আমি বলছিলাম তো আমি আসবো, কীভাবে নিশ্চয়তা দেবেন? এখন আমার বক্তব্য একটা, যে মানুষ রাজনীতিতে করে কিন্তু ক্ষমতার জন্য। আপনার অনেক বক্তব্য আছে কী জন্য পলিটিক্সটা করে, কিন্তু আলটিমেটলি ক্ষমতা নিয়ে কি করে? রাষ্ট্রটা পরিচালনা করে। এই ক্ষমতা নিয়ে নিজের ক্ষমতা নিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য, নিজের হিরোইজম দেখানোর জন্য ক্ষমতাটা না, এটা রাষ্ট্র পরিচালনা করার জন্য। সুতরাং আমার প্রশ্ন, আপনি ওইভাবে বললে হবে না, বিক্ষিপ্তভাবে কথা বললে হবে না। আমার প্রশ্ন, যারা আজকে এই সংস্কার বিচার এইগুলো বলে নির্বাচনের মুখোমুখি দাঁড় করতে চাচ্ছেন, তাদের কাছে প্রশ্ন, আপনাদের যদি আমরা ওই সবাই মিলে একটা ইলেকশন করি, যেটা আপনারা তলে তলে করছেন, যে বিএনপি, এনসিপি, জামাত, আরও যে সমস্ত গভ্যুত্থানের শক্তি আছে, আমরা সবাই যদি সিট ভাগাভাগি করে নির্বাচনটা করি, তাহলে কি নির্বাচন হবে? তাহলে কি আপনি বলবেন যে সংস্কার দরকার আছে, বিচার দরকার আছে? তার মানে কি জানেন, এখন যে সরকারটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারটা কিন্তু আপনার কাইন্ড অফ এনসিপি লেড, কাইন্ড অফ জামাত বেনিফিটেড, বুঝছেন? জামাত এবং এনসিপি না, আপনি তো মূল কথা থেকে সরে গেলে তো মানুষ ভুল বলবেন। জামাত এবং এনসিপি তাদের এই ক্ষমতাটা নির্বাচন থেকে এই ক্ষমতা থাকবে না তাদের, এই জন্য তারা এই ক্ষমতাটাকে পারপেচুয়ালি রাখতে চায়। এই জন্য আমি বলছি আসবো এসএম সাইফ মুস্তাফিজ, আসন ভাগাভাগি নিশ্চয়তা পেলে আপনাদের এই বিচার এবং সংস্কারের যে শর্ত সেটি শেষ হবে কিনা আমি উত্তর নিব। জি25 প্রাথমিক রাজখান থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিক রাজখান দেখছেন, এসএম সাইফ মুস্তাফিজ। প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, আপনারা নির্বাচন এবং সংস্কারকে এক ধরনের শর্তের বেড়াজালে আটকে দিচ্ছেন এবং সেই জায়গাটিতে আপনারা মুখোমুখি দাঁড়া করানোর চেষ্টা করছেন, এমন অভিযোগ করছে বারবার বিএনপি। আবার আসন ভাগাভাগির যদি এক ধরনের নিশ্চয়তা এনসিপি কিংবা জামায়াত ইসলামী পেয়ে যায়, তাহলে আসলে সব শর্ত থেকে আপনারা বেরিয়ে আসবেন, এই অভিযোগটা কতখানি সত্যি? না, দেখেন, আমরা যে বললাম যে আমরা আসলে রাজনীতিতে কেন এসেছি, কারণ আমাদের পূর্বের এক্সপিরিয়েন্সগুলো বা আমরা যদি ইতিহাস ঘাঁটি, সেখানে আমরা খুব একটা ভালো এক্সাম্পল দেখিনি। ওই যে 90-এর একটা এক্সাম্পল দিলাম, এত বছর যারা মানে ফ্যাসিবাদের চর্চা করলো, সেই মানুষগুলোকে আবার বৈধতা উৎপাদন করে দিল বিএনপি, আওয়ামী লীগ এবং জামাত। তো সেই মানুষগুলো আবার এখন প্রাসঙ্গিক হচ্ছে। তো এই জন্য ধরেন তাদের উপর আমরা ভরসা করতে পারি না আসলে, যে একটা রাজনৈতিক দল, যেটা বিএনপি নিজেদেরকে সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে দাবি করছে, কর্মীর দিক দিয়ে হয়তো বা সবচেয়ে বড়, কিন্তু আলটিমেটলি ভোটারের জায়গাটা আসলে কতটুকু, সেটা তো আপনি একটা প্রেক্ষাপট বললেন যে 51%-এর উপরে মানুষ চায় যে আসলে সংস্কার হওয়া উচিত আগেই, এবং 17% মনে করেন যে মেজর সংস্কারগুলো হয়ে যাওয়া উচিত। তার মানে একটা বড় অংশই চাচ্ছে যে সংস্কারগুলো চাক। আমরা তো সেটাই বলছি, আমরা বলছি যে আমরা এই পাবলিকের যে জন আকাঙ্ক্ষা সেটা চাই। এখন আপনি আমাকে বললেন যে আপনাদের 100টা সিট দিয়ে দিব, এটাতে আমরা সরে আসবো না, কারণ আমরা এই সিটের রাজনীতির জন্য আসলে আসিনি। আমরা একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে আমরা যদি 3টা সিটও পাই, ওইটাই আমাদের জন্য অনেক বড়। কিন্তু যখন নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে, এনসিপি এবং জামায়াতের কথার সুর মিলে যাচ্ছে, সেটিকেও আসলে ষড়যন্ত্র হিসেবে দেখার চেষ্টা করছে বিএনপি তো এখন তাদের স্ট্র্যাটেজিক্যাল জায়গা থেকে সেরকমই বলার চেষ্টা করবে। জামাতের সাথে আমাদেরকে অ্যালাইন করতে পারলে, ধরেন 71-এর প্রসঙ্গে এরকম করে তো অনেক ট্যাগ দেওয়া যায়। আমরা তো বারবার বলছি যে আমাদের 71 প্রসঙ্গটা খুবই ক্লিয়ার, 71কে আমরা ওন করি, তো এখানে কোনো কোয়েশ্চেনের জায়গা নেই। এবং কিছু জায়গা যদি মতামতের মিল হয়ে যায়, তার মানে তো জামাতের সাথে আমরা অ্যালাইন্ড, এই ব্যাপারটাও আসলে ভুল।
তো আমরা আমাদের নিজেদের রাজনীতি করছি, আমরা আসলে ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করছি, মানুষের চাওয়াটা কি সেটা জানতে চাচ্ছি, এবং আমরা আসলে আশাবাদী যে কোনো ফরম্যাটেই যখন ইলেকশন হবে না কেন মানুষ আসলে একটা বড় সাপোর্ট দিবে। এবং 90তেও যেরকম একটা অঘটন ঘটেছিল, মানে তখনকার যারা জিতেছিল তারা যেরকম ভেবেছিল যে তারা আসলে জিতবে না, তো উল্টা হয়েছিল আর কি। তো আমার মনে হয় যে এবারও এরকম একটা ঘটনা ঘটার সম্ভাবনা আছে। আপনাদের নেতা সার্জিস আলম তিনি ফেসবুকে পোস্ট করেছেন, জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে, উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ কাউকেই ছাড় দেওয়া হবে না। হ্যাঁ, ডেফিনেটলি। ভাই বললো যে সরকারটাই নাকি আসলে আমাদের সরকার, এটা তো অবশ্যই আমাদের সরকার, ইনক্লুডিং ভাইয়েরও সরকার। এখানে তো আমাদের সকলের মতামতের ভিত্তিতেই এই গভর্নমেন্টটা ফর্ম হয়েছে। তো এখন হঠাৎ করে মানে দোষ দেওয়ার টাইমে আমাদের সরকার হয়ে যায়, আবার অন্য কোনো প্রসঙ্গে তখন আবার আলাদা করে প্রশংসা শুনতে পাই আমি। তো এটা আসলে একটু কেমন টু ডাবল ফেস টাইপের কথা হয়ে যায় আর কি। কারণ আমরা দেখতে পাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় অনেক বড় বড় উপদেষ্টাদের চায়ের আড্ডা দেখতে পারি। তো তাইলে তো আমরাও বলতে পারি যে এটা তাদের ব্যক্তিগত ফ্রেন্ডের সম্পর্ক থাকতে পারে। আজিজুল বারী হেলাল যে এইটি কিয়ামতের আগ পর্যন্ত আসলে অপেক্ষা করতে হবে। না, আমি তো বললামই যে এটা খুব দ্রুততম সময়ে এগিয়ে মানে করে ফেলা যাবে। ইভেন এটা ডিসেম্বরের মধ্যেও কমপ্লিট করা সম্ভব। এই বিষয়ে যারা এক্সপার্টিস যারা আছেন তারা যদি এটা চায় এটা খুব দ্রুত সময়ে করে ফেলা সম্ভব। এটার জন্য অনন্তকাল অপেক্ষা করার আসলে আমার মনে হয় যে প্রয়োজন আছে। আর আরেকটা প্রসঙ্গ, পুলিশের সংস্কার কি কিয়ামতের আগে শেষ হবে? বা অ্যাডমিনিস্ট্রেশনের সংস্কার, ভাই, স্বাস্থ্য সংস্কার, শিক্ষা সংস্কার, কৃষি সংস্কার, পুলিশের সংস্কার, এগুলো তো সংবিধানের সাথে প্রশাসনের যে সংস্কার আমরা খোঁজার চেষ্টা করছি। শুধু প্রশাসন, আমরা ভাই নতুন সংবিধানের কথা বলছি, এবং পুলিশ সংস্কার বলেন, নির্বাচন কমিশন সংস্কার বলেন, এগুলা আমরা তো এই যে বলছি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান রচনা করা হবে। জি, আজিজুল বারী হেলাল, আমি আরেকটা কথা একটু বলতে চাই যে ভাইয়া অনেকগুলো প্রসঙ্গ উল্লেখ করলেন যে আমরা ভিন্ন মত আসলে নাকি ট্যাগ দিই। এটা তো একদম খুবই রং কথা। এবং তাদের যে কথা তিনি বললেন, মানে একদম খুব সহজ সরল নিরীহভাবে তারা এতদিন রাজনীতি করে সেরকম একটা কথা বললেন, হুইচ ইজ অ্যাবসলিউটলি রং। আপনি খুব বেশি দূরের কথা নয়, জিএম কাদেরের কথাটাই আপনাদের মনে থাকার কথা যে ইন্ডিয়া থেকে একটা বৈঠক করে আসলো, বাংলাদেশে এসে জানালো না আসলে মিটিংয়ের কি ন্যারেটিভ বা কি কথা হয়েছে, বলেছে যে মোদি যখন চাইবে তখন জানানো হবে। তো এটা থেকে তো আপনারা বুঝতে পারেন যে তারা আসলে ভারতের দালালি করেছে, তারা আসলে আওয়ামী লীগের দালালি করেছে, এবং আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে সব রকমের সহায়তা তারা করে এসছে। এবং তাদের ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাই না, কারণ জাতীয় পার্টি এখন একটা অপ্রাসঙ্গিক আসলে একটা বিষয়, তাদেরকে নিয়ে আসলে এখন কথা বলে কোনো মানায় না। বরঞ্চ আমাদের ন্যাশনাল ইস্যুতে যে ক্রাইসিসগুলো যাচ্ছে, এগুলা যারা ফ্যাসিবাদী কে মানে তাড়িয়েছে সেই শক্তিগুলোকে নিয়ে আমাদের সামনে আসার সময়। আজিজুল বারী হেলাল, সার্জিস আলম আজকে তার ফেসবুক স্ট্যাটাসে আরো লিখেছেন, সাধু সাবধান, কে কি করছেন কিংবা করতে চাচ্ছেন কোনো কিছুই গোপন থাকবে না। শেখ হাসিনা তো জান নিয়ে পালাইতে পারছে, আপনারা সেটাও পারবেন না। জনগণ এত ভালো না, কঙ্কালতন্ত্রের পশ্চাৎ অংশের মধ্যবর্তী মাংসল ক্ষেত্র দিয়ে সকল ক্ষমতা ভরে দেয়া হবে। কি বলতে চান? এনসিপিকে তাদের ল্যাঙ্গুয়েজ ঠিক করতে হবে। এরা তো মানে আমি দেখলাম একটা হুইমের মধ্যে আছে, বুঝছেন? এই যে নতুন নতুন আইডিয়া তারা জেনারেট করে, কি যেন জানেন, আনইলেক্টেড হয়ে তো ক্ষমতা ব্যবহার করা যাচ্ছে। ক্ষমতার সব স্বাদ পাচ্ছে না, জামাতও পাচ্ছে। এখন যদি নির্বাচনটা হয় তাহলে এই স্বাদ কি হবে? বিস্বাদে পরিণত হবে, অথবা তারা তো এই স্বাদটা আর পাবে না। সেজন্য আনইলেক্টেড হয়ে দীর্ঘদিন থাকার জন্য বিভিন্ন রকম ন্যারেটিভ তুলছে। আবার দেখবেন তলে তলে, আমি প্রথমে একবার বলেছি, ওই যে উবায়দুল কাদেরের ভাষায় উবায়দুল কাদের মনে হয় বলছিল, এরা আবার কিন্তু ওই যে সিট ভাগাভাগির যে কথাটা বলছে। আপনি আজকে আমি বললাম তো জামাতেরকে বলেন যে তোমরা এবং আমরা একসাথে ইলেকশন করব, বা অভ্যুত্থানের সব শক্তিকে বলেন যে আমরা সবাই হাসিনার মতো আর আমি আর ডামি নির্বাচন করবো, দেখবেন সবাই এক বাক্যে নির্বাচন আসবে। কোথায় সংস্কার? কোথায়? আমার বিএনপিও তো দীর্ঘদিনের মিত্র ছিল। এটার সাথে ওটার কি মিল হলো? তাহলে এখন যদি পলিটিক্স, আমি সেটা বলছি না যে এখন যেহেতু 24-এর গণ অভ্যুত্থানের পরে একটা অন্তর্বর্তীকালীন সরকারের ফার্স্ট ডিউটি হলো টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, এবং ক্ষমতাটা হস্তান্তর করা। ওই যে মোস্তাফিজ বলল না, ক্ষমতার হাত বদল, এটা যে কত গুরুত্বপূর্ণ, মানে বর্তমান বাংলাদেশের কনটেক্সট এটা অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ভবিষ্যৎ, আপনার গণতন্ত্র, ভবিষ্যৎ সার্বভৌমত্ব নির্ভর করছে এই সরকারের নির্বাচনের উপর। এই নির্বাচনটাকে মেলাইন করতে পারলে, এই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করতে পারে, নির্বাচনটা না হলে
লাভকার শেখ হাসিনা। শেখ হাসিনা কি বয়ান দেয় দেখেন, যে ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন করা যাবে না বলছে না, এবং ভারত জানে যে এই বাংলাদেশে একটা আনস্টেবল সিচুয়েশন করে রাখবে, তাহলে বাংলাদেশে ক্লায়েন্ট স্টেট করতে হবে, ক্লায়েন্ট স্টেট হতে পারে। তাহলে এনসিপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, অন্য যে সমস্ত রাজনৈতিক দল বলেন, তাদের এটা বুঝতে হবে না যে বাংলাদেশে এখন একটা গণতান্ত্রিক সরকার প্রয়োজন। সেইটা অনুষ্ঠিত না হলে কি হবে আপনি বলেন, নির্বাচন যদি না হয় বাংলাদেশ অন্ধকারের দিকে চলে যাবে। আপনি তো এই সরকার তো উইক, এই সরকার তো সেই ক্যাপাসিটি আছে দেশটা চালানোর, সেই ক্যাপাসিটি কি আছে? সেই জন্য বলছি, আপনি দেখেন ডক্টর ইউনূস সরকার যখন ক্ষমতায় আসলো, ওরা না বুঝে কথা বলছে নির্বাচনে যাব না, নির্বাচনে না গেলে দেশের যে কি ক্ষতি হবে, নির্বাচনে ইনক্লুসিভ সবাইকে নিয়েই করতে হবে। এবং আমাদেরও দায়িত্ব আছে এনসিপিকে, জামাতকে যাদের নির্বাচনে অংশগ্রহণ করে, এটা আমাদেরও দায়িত্ব। আপনি খালি বলবেন না আসলে কি হয়েছে না, তাদের আসতে হবে। গণতন্ত্রের সাথে যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে তাদের নির্বাচনটা আসতে হবে। সুতরাং এই যে দেখেন ডক্টর ইউনূস সরকার যখন ক্ষমতায় আসলো, আমরা প্রথম ডে 1 থেকে যখন নির্বাচন চাইলাম, তখন দেখি আমাদের বিরুদ্ধে সবাই কথা বলছে, জামাত, জাতীয় পার্টি, জামাত, এনসিপি, আরও অন্য অনেক দল, যে বিএনপি নির্বাচন। এবং এই সরকার, ইউনূস সরকারকে আরও দিন থাকা দরকার, কিয়ামত আপনার 5 বছর থাকা দরকার। কত রকম সরকারকে প্যাম্পারিং করেছে। যেই ইউনূস সরকার সঠিক সিদ্ধান্তটি নিয়েছেন, কারণ যারা পলিটিক্সটা করেন, পলিটিক্সটা অ্যানালাইসিস করেন, তারা বোঝেন সঠিক সিদ্ধান্ত নিয়েছে যে আমরা রোড টু ডেমোক্রেসি। তখনই কিন্তু আমি দেখলাম ওই যারা আগে প্যাম্পারিং করতো তারা এখন হতাশ, যারা প্যাম্পারিং করতো তারা এখন হতাশ। এবং এই যে আসবো আপনার কাছে অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভাইয়া, এই যে শর্ত আছে, এটা না হলে হবে না, ওটা না হলে হবে না, এই রাজনৈতিক দল আসতে পারবে না, কিংবা এই জিনিসটি না হলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো না, এত কিছুর মধ্য দিয়ে আদৌ নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ার সম্ভাবনা দেখছেন কিনা? নির্বাচন তো যে বক্তব্য চলছে আর যে দাবি দাবা উঠছে, তো অংশগ্রহণমূলক হওয়ার কোনো লক্ষণ একদমই নেই। যেটা বললেন মুস্তাফিজ সাহেব, যে জাতীয় পার্টি সহ 14 দলকে করতে হবে, বাতিল করতে হবে, নিবন্ধন বাতিল করতে হবে, ওনাদের দাবি। জাতীয় পার্টির ইস্যুটাকে আরও সামনে চলে আসছে। আপনি এই নিবন্ধন তো একটা আইনের ভিত্তিতে হয়, আরপিওর বিধান অনুসারে। আরপিওর কোন শর্ত জাতীয় পার্টি লঙ্ঘন করছে যে নির্বাচন কমিশন জাতীয় পার্টির নিবন্ধন বাতিল করবে? এটা নির্বাচনকে পিছানোর একটা ষড়যন্ত্র। জাতীয় পার্টি নির্বাচনমুখী দল, নির্বাচনে যেতে চাই। 90-এর কথাটা বলা হয়েছে, 90-এর যে 3 জোটের রূপরেখা, এই রূপরেখা কিন্তু দ্বিপক্ষীয় স্বাক্ষর ছিল। হুসাইন মোহাম্মদ এরশাদ সাংবিধানিকভাবে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করছে, আর শেখ হাসিনা পলায়ন করেছে। দুইটার মধ্যে পার্থক্য আছে। এবং 90 আমাকে একটু বলতে হবে, 90-এর সেই বিতর্ক আসেন না, আপনার সময় কিন্তু আমি কথা বলি নাই, কিন্তু আমাকে যদি আপনি বাধা দেন তাহলে আমাদের অন্যদিকে চলে যাবে। এরশাদ সাহেবের 86 সালের পর থেকে গণতান্ত্রিক সরকার, এটা সাংবিধানিকভাবে হাইকোর্টের রায়, এটা আমার কিছু বলার নেই, হাইকোর্টের রায় আছে। এইটা 90 সালের যে 3 জোটের রূপরেখা, সেখানে কিন্তু বলা হয়েছে সব দলকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিবে এবং সমান সুযোগ দিবে। সেই হিসাবে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে, 35টা আসনে জয়লাভ করেছে, জনগণ গ্রহণ করেছে। জনগণ যদি গ্রহণ না করতো জাতীয় পার্টি চলে যেত। এখনের যে প্রেক্ষাপট, নির্বাচন আসুক, জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করুক, জনগণ যদি না চায় জাতীয় পার্টির পরিণতি মুসলিম বা নেবের মতো হবে। এটা অবধারিত আমাদের ভূমিকার কারণে, রাজনীতির কারণে। কিন্তু আপনি জোর করে আমাকে নির্বাচন থেকে সরিয়ে রাখবেন, আমার নিবন্ধন বাতিল করার কথা বলবেন, এটা একটা ট্যাগ লাগিয়ে দিবেন, এটা হওয়ার তো কোনো ব্যাপার না। আর আপনি যেটা বললেন সেটা হলো যে না, সকল রাজনৈতিক দলের একই ইচ্ছা না। আওয়ামী লীগ চায় যে জাতীয় পার্টি ফিরে আসুক। বিএনপির মহাসচিব তো জাতীয় পার্টি না, শুধু বিএনপি মহাসচিব তো ফখরুল সাহেব তো এই মানে নির্বাচনের জুলাই আগস্টের আন্দোলনের কিছুদিন পরে বলছে যে আমরা মনে করি না আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকুক। এই বক্তব্য আসছে, এই বক্তব্য সামনে নির্বাচনে আদৌ আওয়ামী লীগের অংশগ্রহণ করার সুযোগ আছে বলে কি আপনারা মনে করেন? একপক্ষীয় নির্বাচন করবেন আপনি, এবং এই একপক্ষীয় নির্বাচন মেনে নেবেন, এটা তো হওয়ার কোনো মানে ইয়া নাই। এই নির্বাচন দেশীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না। আপনি মিলে একটা নির্বাচন করলেন, হ্যাঁ, একপক্ষ নির্বাচন হলে এটা গ্রহণযোগ্য, সবাইকে সুযোগ দিতে হবে, অন্তর্বর্তীমূলক নির্বাচন করতে হবে, তাইলে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে এবং টেকসই হবে গণতন্ত্র। আপনাকে কিন্তু মনে রাখতে হবে, এই যে শত শত ছেলে প্রাণ দিয়েছে, এটা একটা
কোটা আন্দোলন শুরু হওয়ার পরে এইটা কি এক গণতান্ত্রিক আন্দোলন রূপ লাভ করেছে। এখন আপনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাইলে অবশ্যই সকল শক্তিকে নির্বাচনে অংশগ্রহণ করবেন, জনগণ নির্বাচনের মধ্য দিয়ে বয়কট করবে। টিআইবির একটা রিপোর্টে বলা হয়েছে এবার আমাদের পালা, এই আচরণটা উদ্বেগজনকভাবে বাড়ছে। রাজনৈতিক দলগুলো আসলে সব সময় যখন কোনো পট পরিবর্তন হয় তখন নিজেরাই জয়ী হবে সেটি ভাবছে যে এটিও আসলে আমাদের জন্য একটা শঙ্কার বিষয় কিনা। যে প্রাথমিক রাজকাহন থেকে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। যে প্রাথমিক রাজকাহন দেখছেন, এস এম সাইফ মুস্তাফিজ। এবার আমাদের পালা, এই আচরণ উদ্বেগজনকভাবে বাড়ছে টিআইবি বলছে। আবার বিএনপি অভিযোগ করছে যে ক্ষমতার সব স্বাদ বিষাদে পরিণত হবে যদি একটি সুষ্ঠু নির্বাচন হয়, এবং সে কারণে আপনারা আনইলেক্টেড অবস্থায় সেই ক্ষমতার স্বাদ দীর্ঘদিন ভোগ করতে চান। সেই কারণেই আপনারা চাইছেন যে কোনোভাবেই হোক নির্বাচনটা পিছিয়ে যাক। আমরা কোথায় ক্ষমতার স্বাদ ভোগ করছি আমি তো বুঝতে পারলাম না। আমরা কি উপদেষ্টা মণ্ডলীতে আছি? আপনাদের দুজন মুখপাত্র আছেন এরকম ভাবে সবাই বলার এটা পুরো গণ অভ্যুত্থানের তারা মুখপাত্র। এখন যদি আপনারা তাদেরকে অন্যায় করতে চান সেটা নাই করতে পারেন, কারণ আজকে আমরা দেখেছি যে রুমিন ফারহানা আপা উনি হচ্ছে আমাদেরকে বললো যে কি ফকিন্নির বাচ্চা, এটা বলে সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। হাসনাতকে উদ্দেশ্য করে ফকিন্নির বাচ্চা বলেছেন। নাহিদ ইসলাম ফজলু সাহেব উনি হচ্ছে রেগুলার ফকিন্নির। তুমি নাহিদ ইসলামের বক্তৃতা দাও। নাহিদ ইসলাম কি উপদেষ্টা ছিল না? হ্যাঁ জি, সভাপতি। হ্যাঁ জি, এখন নেই। উনি ক্ষমতা ছেড়ে এসছে, ক্ষমতা ছেড়ে একটি দল গঠন করেছে। উনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মতো ক্ষমতায় থেকে একটি দল গঠন করেনি। আমাদের আর আপনাদের ক্লিয়ার একটা ডিফারেন্স এই যে। আবার একটা ফালতু কথা না, এটা তো সত্য ভাই। আমি এখন তো আচ্ছা, আমি আমার প্রসঙ্গটা শেষ করিনি, আপনি বলেন ভাই, তারপরে বলেন, আপনার টাইমে বলেন। আমি একটু আমার কথাগুলো একটু বলে নিই। মাহমুদ সজীব ভুঁইয়া তোমাদের নেতা কিনা? ভাই এটা তো বললাম আমাদের সবার নেতা, সে গণঅভ্যুত্থানের নেতা, সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, যার জন্য 5 তারিখে আপনারা হচ্ছে যে মুক্তি পেলেন। আপনারা যারা এতদিন ধরে মাঠের সংগ্রামে আন্দোলন করতে পারছিলেন না, বিভিন্ন ভাবে তুলে নিয়ে যাচ্ছিল, কিন্তু মানুষ পছন্দ করে না। সেই মানুষগুলোকে এখন কথা বলতে পারছেন। ইউ শুড মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ ভাই, আমি তো আমার কথা বলছি, আপনি আমার কথার মাঝখানে কথা বলতে তো ভাই সমস্যা। আমি দর্শকের উদ্দেশ্যে বলছি, তুমিও ছাত্রনেতা, আমিও ছাত্রনেতা, আমরা দীর্ঘদিন এই টক শো করি। আমরা ভাই আমি আমার প্রসঙ্গ যখন আমি কথা বলছি আমাকে তো বলতে দিতে হবে। তুমি কথাটা কি বলতে? 5 তারিখ না হলে আমরা আসতাম না। তাহলে আমি যদি বলি আপনারা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পেরেছেন, আমার কথা শুনুন। এটা কি বলেন? আপনারা যে এত বছর 17 বছর ধরে যে আপনারা আন্দোলন করলেন, কথা হলো কি 3 তারিখে ওরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পেরেছেন? আপনারা কি তারেক জিয়া সাহেবকে এনেছেন? তুমি অবশ্যই বাংলাদেশ সাধারণ জনগণ এরকম টকশো করলে কিন্তু হবে না। আপনি দেখেন 3 তারিখে এই ছেলেগুলো, ভাই একটু কথা বলতে শুনতে হবে প্লিজ। এই 3 তারিখে এই ছেলেগুলো আমার বন্ধ করেছিল আন্দোলন, কথা বলতে পারে, বন্ধ করেছিল না না আমার টাইমে কথা বলতে পারে না। ওরা কি 5 তারিখ ঘটাইছে? 5 তারিখে আগে তো ফাইনাল আমার করেছে। টাইমে একটু কথা বলতে না না, এটা তো বলতে হবে। এইভাবে তারা ডমিনেট করে, তারা সিনিয়র দেখে যদি আমাদের এরকম আচরণ করে, এটা কিন্তু আসলে সুন্দর হয় না। যখন ফালতু কথা বলবে এখানে ভাই জিয়াউর রহমানের নিয়ে কথা বলা হয়নি, তারেক রহমানের নিয়ে বলবে। ভাই এটা ইতিহাস থেকে আমি বলেছি। তুমি ইতিহাস, তোমার 3 তারিখে কম্পিউটারকে জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় ছাড়া কি করেছে? প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তোমরা 3 তারিখে কি করছো? আপনার তন্নিয়া এটা কোরআন চলতে পারে না। ওরা 3 তারিখে হারুনের কাছে, ওই ডিবি হারুনের কাছে স্ট্যান্ডার্ড হয়েছে না, আপনারা কেন আন্দোলন বন্ধ করেছেন না? ওরা আন্দোলনের ক্রেডিট নিয়ে রাখা, তুমি নিতে পারো না কেন? আমাদের ডিবি হারুনের ওইখানে একজন বলেছে ঠিক আছে, বাইরে আমাদের নেতারা রিফাত রশিদ ওনারা এমন কোন কথা বলতো, এটাতে এক্সপন্স করতে হবে। এমন কোন কথা বলা যাবে না যেটা আপনার জনগণের কাছে ভুল। ও বলছে যে আমাদের ওদের কারণে নাকি আমরা, আরে ভাই তোমাদের আমাদের কারণে বাংলাদেশে ঘুরতেছো, তাহলে তোমাদের আওয়ামী লীগ বেড়ে ভাই আমি সবই না বলছি, কোন আমাদের কারণে তোমরা এখনো বাংলাদেশে ঘুরছো। তুমি কেমনে বলো 3 তারিখে তোমরা হারুনের কাছে আপোষ করো? আপনাদের কি আমরা তোমাদের সাপোর্ট করি, পাওয়ারের জায়গাটা কিভাবে ফিল করেন আপনারা? তো আমরা সাপোর্ট, আমাদের পাওয়ারটা হচ্ছে জনগণ, জনগণকে একটু তোমাদের পার্টির জনগণকে সম্মান করেন ভাই। মুস্তাফা ভাই দুইজন মিলে আমরা সবাই এসে আমি তো বলতে চাই না তুমি আমার মনে হয় যে আমরা শালীন হওয়া দরকার। এই কথাটাকে এইসব কথা কি বলবে? আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করে মামলাকে কনভিকশন করেছি, বলে ওদের জন্য আমরা বলছি। এইসব কথা বলে কি? আপনারা কি ফলাফলটা আনতে পেরেছিলেন? আলটিমেটলি ফলাফলটা তুমি আনিছো, তুমি তো 3 তারিখে আপোষ করছো না? এখানে 3 তারিখে তুমি আপোষ করেছো, 5 তারিখে আমরা 3 তারিখে মৃত্যুর দলিল আপোষ করে কথাবার্তা একটা দর্শকের কথা দিয়ে শালীনতা সুযোগ যাকে যা খুশি তা বলা, এই ছাত্ররা তোমাদের দূরে সরে আসো। আচ্ছা, এটা থাকবে। ওদের আন্দোলন ছিল এক কোটা বিরোধী আন্দোলন। যদি
হাসিনা কোটা মানতো তাহলে কি আন্দোলন চলতো না? ওরা তো চাকরির জন্য আন্দোলন করছে, ওরা হাসিনা শুধু আন্দোলন করেছে, ওরা চাকরি পাওয়ার জন্য আন্দোলন করেছে। সেই চাকরি যদি হাসিনা মানতো, সেই হাসিনা যদি মানতো তাহলে কি ওরা আন্দোলন করতে আমার পারতো? সময় চলে আসছে, একটু আমি আপনাদের বললাম, ডিবিসি উদ্দেশ্যে বললাম যে এমন কোন ছেলেদের আনবেন না যাদের পলিটিক্যাল ম্যাচুরিটি নাই, ইনফ্যান্টাইল অ্যাটিটিউড দেখায়। আক্রমণ করাটা আমাদের ঠিক না। এনসিপি ছেলেদের ল্যাঙ্গুয়েজ ঠিক করতে হবে, এটা ল্যাঙ্গুয়েজ ঠিক করতে হবে। নাহিদ ইসলামের কথা বলছেন, আমি বললাম যে আমার চেয়ারম্যানের ব্যাপারে কথা আছে, at least আমাকে শেষ করতে দেন। আমাকে চেয়ারম্যানের ব্যাপারে আমি যদি কোনো ভুল ইনফরমেশন দেই সেটা আপনার পার্ট আপনি খণ্ডান, আমাকে তো at least কথা তো বলতে দিন। এই যে আমি বললাম এনসিপিদের সাথে টকশো হবে, এনসিপিদের নিয়ে আসবেন আমাদেরকে। ভাই আমাকে কথা তো না বলতে দিন, কি হবে? আপনারা এইভাবে ডোমিনেট করতে ওরা এখন প্ল্যান দিচ্ছে কি জানেন? ওরা এখন প্ল্যান দিচ্ছে বিএনপি নেতাদেরকে বিভিন্নভাবে শাস্তির আওতা আনবে। দেখ আমি অনেক কথা বলতে চাচ্ছি না, ওরা এক একজনের বিরুদ্ধে কথাবার্তা বলবে, আমি চুপচাপ বসে তারা থাকবো। চাইলে কি এটা সম্ভব? বিএনপির সিনিয়র নেতাদেরকে ওরা তো কথাবার্তা বলার মধ্যে বর্ষা দিয়ে কথা বলে। আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার মিছিল হয়েছে কি ছাত্র দলের অমুক করি, এই হলো এনসিপির ভাষা। এনসিপি কোথায় বল আপনি দেখাতে পারবেন? আমি একটু কথা বলবো। এমন কোন কথা বলা যাবে না ভাই, শান্ত করতে চাই, এইভাবে চলতে পারে, এইভাবে চলতে আমি পারে। দেশের ফ্যাক্ট বলছি। ওরা 3 তারিখে একটা ডিবি অফিসারের কাছে আত্মসমর্পণ করেছে। ওরা একটা ডিবি অফিসারের কাছে আত্মসমর্পণ করেছে। এই আন্দোলনটা ছাত্ররা আমার মনে হয় মুস্তাফিজ এই যে আমি একটু আমার আমি একটু বলেন ভাই, সময়টা খুবই শেষ। আমার মুস্তাফিজ আমি তো আমার কথাগুলো শেষ করি। আজকে অনেক সময় নিয়েছেন, পরের এক মিনিট সময় স্ট্যাটাস দিয়েছে, আপনিও দেখতে পারবেন। আমাদেরকে বলেছে ফকিনির বাচ্চারা। আপনাদের ফজলু সাহেব রেগুলার বলে যাচ্ছে যে ফকিনির পুতেরা, এবং ফজলু সাহেব কন্টিনিউয়াস এই আন্দোলনটাকে যেভাবে তিনি ছোট করে বলেন, সেটা আসলে পুরো গণঅভ্যুত্থানে যারা মানুষ যারা আছেন তারা প্রত্যেককে খুব আহত হয়। বেগম জিয়ার নামে বলবা, তুমি বেগম জিয়ার নামে কি বললাম? জানো তুমি আমি বেগম জিয়ার কি বললাম ভাই? তুমি বলো যে তোমাদের ভাই আমি বেগম জিয়ার কিছু বন্ধ করে টকশো বন্ধ করে ভাই, আপনারা টকশো বন্ধ করে দেন। বেগম জিয়া ওদের ঘরে বের হইছে, এটা বলবে কি জন্য? প্লিজ ভাই আপনি এখন কথা বলছেন। দেশের 20 কোটি জনগণকে বের করেছে, আপনি বলবেন কেন সব কথা? বেগম জিয়া কি ওদের আমি কি বলেছি? ওরা হারুনের কাছে আমি বেগম জিয়াকে কি বলেছি? আত্মসমর্পণ করছে। আপনি নিজে একটা করে কথা বলছেন